প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি এই পর্যালোচনায়। দাদা কি খেলা দেখাইলেন দাদা? গরু তো হাওয়া হইয়া গেল। দাদা, দাদা শুভেন্দুদা কি দেখাইলেন দাদা? দাদা তো দেখিয়ে দিয়েছেন। তিনি গরু নিষিদ্ধ করে দিয়েছেন। বিশাল একটা কাজ হয়েছে। তার দায়িত্ব নেবার কয়েক ঘন্টার মধ্য দিয়ে ঐতিহাসিক এবং অভূতপূর্ব সিদ্ধান্ত নিয়েছেন। গরু জবাই নিষিদ্ধ। গরু খাওয়া যাবে না। গরুকে কেবল এর নাম করতে হবে। যাই হোক প্রিয় দর্শক আজকে আলোচনার বিষয় হচ্ছে গরু জবাই নিষিদ্ধ হয় পশ্চিমবঙ্গে অকল্পনীয় কি ঘটবে? কি ঘটতে পারে? চলুন আমরা এর ভেতরে প্রবেশ করি। আজকে এই সিদ্ধান্তটি হয়েছে। কি হয়েছে সেই সিদ্ধান্তটি আমরা জানতে চাই যে ভারতের পশ্চিমবঙ্গে নবনির্বাচিত বিজেপি সরকার পশু জবাইয়ের উপর কঠোর বিধিনিষেধ আরোপ করে নতুন নির্দেশনা জারি করেছে। এই নির্দেশনার আওতায় রাজ্য জুড়ে প্রকাশ্যে গরুসহ সব ধরনের পশু জবাই সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। বুধবার রাজ্য সরকারের পক্ষ থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এখন থেকে নির্ধারিত সরকার কর্তৃপক্ষের অনুমতি এবং পশু চিকিৎসকের দেওয়া ফিটনেস সনদ ছাড়া গরু, ষাঁড় বা মহিষের মতো কোনো পশু জবাই করা যাবে না। ওরে দাদা! গরুর সঙ্গে আবার ষাঁড় এবং মহিষও যুক্ত করেছেন দাদা। এরপরে কি করা হয়েছে? এই নিয়ম অমান্য করলে সর্বোচ্চ ৬ মাসের কারাদণ্ড বা জরিমানার বিধান রাখা হয়েছে। যা রাজ্যে নতুন করে রাজনৈতিক বিতর্কের জন্ম দিয়েছে। নতুন এই সরকারি বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে বলা হয়েছে যে, অনুমোদিত স্থানীয় কর্তৃপক্ষ এবং সরকারি পশু চিকিৎসকের যৌথ স্বাক্ষর ছাড়া বা যৌথ স্বাক্ষর করা সনদ ছাড়া কোনো পশু জবাই করা যাবে না। এই বিধিনিষেধ গরু, ষাঁড়, বলদ, বাছুর এবং স্ত্রী ও পুরুষ মহিষ সহ সব ধরনের গবাদি পশুর ক্ষেত্রে কার্যকর হবে। আচ্ছা, গরু না হয় করা গেল না। কিন্তু এর সঙ্গে আবার মহিষ এলো কেন? দাদা, মহিষ কি সমস্যা করল? জানি না। যাই হোক চলুন আমরা বাকি তথ্যগুলো জেনে নেই। জবাইয়ের উপযোগী হিসেবে সনদ পেতে হলে সংশ্লিষ্ট পশুর বয়স অবশ্যই ১৪ বছরের বেশি হতে হবে এবং সেটি প্রজনন বা কাজের অনুপযোগী হতে হবে। এছাড়া গুরুতর আঘাত, বিকলাঙ্গতা, অনিরাময়যোগ্য রোগের কারণে কোনো পশু স্থায়ীভাবে অক্ষম হয়ে পড়লে তবেই সেটিকে জবাইয়ের জন্য বিবেচনা করা হতে পারে। ভয়াবহ নিয়ম। দেখুন এখানে কি বলেছে, গুরুতর আঘাত, বিকলাঙ্গতা বা অনিরাময়যোগ্য রোগের কারণে কোনো পশু স্থায়ীভাবে অক্ষম হয়ে পড়লে তবেই সেটিকে জবাইয়ের জন্য বিবেচনা করা যাবে। আল্লাহ! তো ভয়াবহ শেষ। গরু তো একেবারে নিষিদ্ধ হয়ে গেল। পশু জবাইয়ের জন্য স্থান নির্ধারণের বিষয়েও কড়াকড়ি আরোপ করেছে রাজ্য সরকার, বিজেপি। নতুন নিয়ম অনুযায়ী অনুমতিপ্রাপ্ত পশু শুধুমাত্র পৌরসভার কসাইখানা বা স্থানীয় প্রশাসনের নির্দিষ্ট স্থানেই জবাই করতে হবে। রাস্তাঘাট বা জনসমাগমপূর্ণ কোনো খোলা জায়গায় পশু জবাই করা এখন থেকে আইনত দণ্ডনীয় অপরাধ হিসেবে বিবেচিত হবে। নিয়মটি যথাযথভাবে পালিত হচ্ছে কিনা তা তদারকি করার জন্য পৌর চেয়ারম্যান, পঞ্চায়েত সভাপতি বা অনুমোদিত সরকারি কর্মকর্তারা যেকোনো স্থাপনা বা চত্বর পরিদর্শন করতে পারবেন। এই পরিদর্শন কাজে বাধা দেয়াকেও আইনের বিরুদ্ধে কাজ বলে বিবেচনা করা হবে। শাস্তির বিধানে বলা হয়েছে যে এই নতুন আইনের যেকোনো ধারা ভঙ্গ করলে অপরাধীকে ১,০০০ রুপি পর্যন্ত জরিমানা, ৬ মাসের জেল অথবা উভয় দণ্ডে দণ্ডিত করা হতে পারে। এছাড়া এই সংক্রান্ত সব ধরনের অপরাধকে আমলযোগ্য হিসেবে গণ্য করা হবে। প্রিয় দর্শক, সম্প্রতি অনুষ্ঠিত বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস ভয়াবহভাবে বিজেপির কাছে পরাজিত হয়। ভবানীপুর আসনে শুভেন্দু অধিকারীর জয় এবং নতুন সরকারের এই তড়িৎ সিদ্ধান্তগুলো পশ্চিমবঙ্গের সামাজিক রাজনৈতিক প্রেক্ষাপটে সুদূর প্রসারী প্রভাব ফেলবে বলে মনে করা হচ্ছে। প্রিয় দর্শক, ইতোমধ্যেই এ নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়ে গেছে যে তাহলে পশ্চিমবঙ্গ রাজ্য কি এখন কেবলমাত্র একটি ধর্মের জন্যেই নিবেদিত থাকবে? হিন্দু ধর্মের বাইরে অন্য কি ধর্মাচার করা যাবে না? এমনও সিদ্ধান্ত নেয়া হচ্ছে যে প্রকাশ্যে বা খোলা ময়দানে আর ঈদের নামাজ পড়া যাবে না। এটিও আমরা শুনতে পাচ্ছি যে বিজেপি পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসার পর থেকেই মসজিদের মাইকগুলোর সাউন্ড কমিয়ে দেওয়া হয়েছে। এখন আর আগের মতো লাউডলি আজান দেয়া যাচ্ছে না। বরং একেবারেই কম সাউন্ডে আজান হচ্ছে। কোনো মসজিদ ভেঙে দেয়া হয়েছে, আবার কোনো মসজিদে আজান বন্ধ করে দেয়া হয়েছে। মুসলমান দেখলেই তাদেরকে নানা ধরনের শ্লেষ বাক্য আ দিয়ে আঘাত করা হচ্ছে। তাদেরকে জয় শ্রীরাম বলাতেও বাধ্য করা হচ্ছে। এই যে তাণ্ডব লীলা চলছে, এই তাণ্ডব লীলা ভয়াবহ, নিন্দনীয় এবং অগ্রহণযোগ্য। পশ্চিমবঙ্গের বাঙালি সমাজ এটাকে কিভাবে দেখছেন হয়তো আরো কয়েকদিনের মধ্যেই স্পষ্ট হবে।
প্রিয় দর্শক, আমি যে আলোচনাটি শুরু করতে চাই সেটি হচ্ছে যে এই যে গরু জবাই নিষিদ্ধ করা হলো, এর মধ্য দিয়ে কি হবে? এর মধ্যে দিয়ে কয়েকটি ঘটনা ঘটবে। আপনারা অনেকেই জেনে থাকবেন যে গরুর মাংস বা মাংস রপ্তানির ক্ষেত্রে ভারত বিশ্বের মধ্যে হচ্ছে ২য় শীর্ষস্থানীয় রাষ্ট্র। তবে ভারতে গরু জবাই এবং মাংস রপ্তানি আইনত নিষিদ্ধ বা কঠোরভাবে নিয়ন্ত্রিত। তাই রপ্তানিকৃত এই মাংস মূলত গৃহপালিত মহিষের হয়ে থাকে। দেখুন, মহিষের মাংস উপরেও এখন বিধিনিষেধ দেওয়া হলো। মহিষও এখন আর জবাই করা যাবে না। যদি পঙ্গু কখনো মহিষ পাওয়া যায়, যদি রোগাক্রান্ত মহিষ পাওয়া যায়, ভয়াবহ কোনো রোগে আক্রান্ত হয়ে পড়ে থাকে ঘরের মধ্যে, তাহলে করা যাবে। তাছাড়া কিন্তু করা যাবে না। তো এই আ অবস্থা যদি হয়, তাহলে তো অবশ্যই এটা হিন্দু রাজ্যেই পরিণত হলো। এক ধর্মের মানুষের জন্যেই এটা আবাসস্থলে পরিণত হলো। তবে হিন্দু পণ্ডিতদের মধ্যে অনেকে বলেছেন যে, গরুর মাংস নিষিদ্ধ করা বা হত্যা নিষিদ্ধ করা হিন্দু ধর্মের কোনো বিধানের মধ্যে নেই। এটা একটা আরোপিত বিধান। কারণ হিন্দু ধর্মের যারা পণ্ডিত বা হিন্দু ধর্মের যে শাস্ত্রীয় ইতিহাস, সেখানে এই ধরনের ইতিহাসের কোনো খোঁজ পাওয়া যায় না। এটা কেবলমাত্র বিজেপির নতুন তৈরি করা পন্থা। প্রিয় দর্শক, এইরকম পরিস্থিতিতে প্রথমত যেটা হবে যে অর্থনৈতিক ক্ষেত্রে একটা ভয়াবহ খারাপ পরিস্থিতি তৈরি হবে। কারণ এই গরু বা মহিষ রপ্তানির মধ্য দিয়ে ভারত বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রাও অর্জন করত। এটার একটা প্রভাব পড়বে। ভারতে এতদিন আ যে বহুত্ববাদী সমাজের কথা বলা হতো, সেটা তো প্রচন্ডভাবে আঘাতপ্রাপ্ত হচ্ছে বা হবেই পশ্চিমবঙ্গে, সেটা আমরা এখন দেখতে পাচ্ছি। পশ্চিমবঙ্গের মানুষ অসাম্প্রদায়িক। বিভিন্ন মত পথের মানুষ একসাথে বসবাস করতে পারে, একসাথে ধর্মাচার পালন করে। যখন শাঁখ বাজে, যখন ঘন্টার ধ্বনি হয়, তখন মুসলমানরা যেমন নিশ্চুপ থাকে, একইভাবে যখন আজান হয়, তখন হিন্দু ভাই-বোনেরাও সম্মান করে। এই যে বহুদিন ধরে চলে আসা সহমর্মিতার সংস্কৃতি, সেটা প্রচন্ডভাবে ব্যাঘাত ঘটবে। আপনারা জানেন নিশ্চয়ই যে ভারতের পশ্চিমবঙ্গের কমপক্ষে ৪ টি জেলা আছে, যেখানে ৩৫ থেকে ৭০% মুসলমানের বসবাস। আর পুরো পশ্চিমবঙ্গ রাজ্যকে যদি সামনে রাখি, তাহলে আমরা দেখব যে গড়ে ৩০% মুসলমানের বসবাস। এর বাইরে আ ১০% অন্যান্য ধর্মাবলম্বীর মানুষ আছেন। তাহলে দেখুন, এইরকম অবস্থায় মানে কেবলমাত্র হিন্দু ধর্মের মানুষই তাদের মতো করে ধর্ম পালন করতে পারবে। হিন্দু ধর্মের মানুষ বললেও ভুল হবে। কারণ এখানে কেবল হিন্দুত্ববাদী আচরণের মধ্য দিয়ে চাপিয়ে দেওয়া হচ্ছে হিন্দুদের উপরেও একটা আ রীতি, যেটা বিজেপির ট্র্যাডিশন বা রাজনৈতিক মতাদর্শ। ফলে সমাজের মধ্যে ভয়াবহ একটি ভারসাম্যহীনতাও তৈরি হবে, প্রিয় দর্শক। তো এইরকম পরিস্থিতিতে অদূর ভবিষ্যতে পশ্চিমবঙ্গের অবস্থা কি হবে আমরা বলতে পারছি না। দেখুন, গুজরাটে যে ভয়াবহ দাঙ্গা হয়েছে অথবা উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথ যে আচরণ করছেন সংখ্যালঘুদের উপর, এখন সেই আচরণের নানা সংস্কৃতি আমরা দেখতে পাচ্ছি আমাদের সীমান্ত ঘেঁষা পশ্চিমবঙ্গে। এটা অত্যন্ত দুঃখজনক। দেখুন, এটা কেন হলো? এটা হবার জন্য নানা ধরনের কারণ রয়েছে। মমতার ব্যর্থতা রয়েছে, সেখানকার আর্থসামাজিক পরিস্থিতি রয়েছে। আর আরেকটা বিষয় রয়েছে যে দীপুচন্দ্র দাসকে ঝুলিয়ে পুড়িয়ে হত্যা করা হয়েছিল, আপনাদের নিশ্চয়ই মনে আছে ময়মনসিংহের ঘটনা। সেই ঘটনাকে এমন বিকৃতভাবে পুরো পশ্চিমবঙ্গে তুলে ধরা হয় যে হাজার, হাজার আরএসএস এর কর্মীরা প্রচার করতে থাকেন যে আপনাদেরকেও দীপুচন্দ্র দাসের মতো পরিণতি ভোগ করতে হবে যদি বিজেপিকে ভোট আপনারা না দেন। দেখুন, দীপুচন্দ্র দাসের ঘটনা অবশ্যই ন্যক্কারজনক এবং এটা একটা স্যাবোটেজ, পরিকল্পিতভাবে ঘটনা ঘটানো হয়েছে। তাকে হত্যা করা হয়েছে। এই হত্যার তড়িৎ এবং দ্রুততম সময়ের মধ্যে বিচার সমাপ্ত করা প্রয়োজন ছিল। কিন্তু বাংলাদেশ ব্যর্থ হয়েছে। কিন্তু এক দীপুচন্দ্র দাসের পরিস্থিতি কিন্তু বাংলাদেশের সামগ্রিক সমাজে নেই। যেটা পশ্চিমবঙ্গে দেখা যায় হিন্দুদের আধিপত্যের ক্ষেত্রে বা হিন্দুত্ববাদীর উত্থানের ক্ষেত্রে। বাংলাদেশের মানুষ দীর্ঘদিন ধরেই সহমর্মী, সহানুভূতিশীল। বাংলাদেশে এমন কোনো সংগঠন নেই যারা ঘোষণা দিয়ে হিন্দুদের হত্যা করতে চায়। কিন্তু পশ্চিমবঙ্গে আছে, যে প্রতিনিয়ত অধিকার খর্ব করতে চায়। এই যে অন্তর্বর্তী সরকার গেল, তাকে আমরা নিন্দা করি, তার কার্যক্রমের ভয়াবহ সমালোচনা করছি, এখনো করব এবং করতেই থাকব। কিন্তু ওই সরকারের সময়েই যে পূজা উদযাপিত হলো, সেটা কিন্তু একদম নির্বিঘ্ন।
একদম পরিপূর্ণ নিরাপত্তার মধ্যে হলে একজন মানুষেরও মৃত্যু ঘটেনি। একটা পূজা মণ্ডপেও আ ধ্বংসাবশেষ এর ঘটনা ঘটেনি বা আঘাতপ্রাপ্ত হয়নি পূজা মণ্ডপ। কিন্তু দেখুন এই বিজেপি ক্ষমতায় আসার পরই কি ঘটনা ঘটছে ভারতের পশ্চিমবঙ্গে। সামনের দিনে এর একটা ভয়াবহ নেতিবাচক প্রভাব পড়বে। ভালো থাকবেন। শুভেচ্ছা নিরন্তর।